পুরো ড্রয়িং রুমে আনন্দের মেলা বসেছে। এই মেলার চমৎকার একটা বিষয় হচ্ছে বাড়ির মানুষগুলো। প্রতিটি মানুষের চোখে মুখে লেপ্টে আছে খুশি। এই খুশির কি নাম দেওয়া যায় তা জানা নেই কারো। জীবনের প্রথম সুখ হচ্ছে পরিবার। পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া মানুষগুলো জানে তাদের জীবনে কি নেই। পরিবারের দায়িত্ব নিতে পারলে কারো আনন্দ লাগে। নিজের জীবনের মূল্যবান জিনিস ত্যাগ করতে হয় যখন পরিবারের জন্য, সেখানেও আনন্দ মিশে থাকে। কখনো নিজের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে সবার তৃপ্তি দেখে কেউ আনন্দ পায়, কেউ সবাইকে রাগিয়ে দিয়ে আনন্দ পায়। কখনো কেউ এক পরিবার থেকে পরিবারের ক্ষতি চেয়ে আনন্দ পায়। সবার আলাদা একটি আনন্দ মহল থাকে, সে মহলে সে তার মতো করে আনন্দ নিয়ে বাস করে। সাদা পাঞ্জাবি পরে মুরব্বীর মতো বসে আছেন আলতাফ হোসেন, আর তাকে ঘিরে বসে আছে সবাই। সবার ঠোঁটের কোণে জলজল করছে হাসির রেখা। মনি সবার জন্য নাস্তা বানাচ্ছে, তাকে সাহায্য করছে মনোয়ারা বেগম। শাপলার আর মনির ছেলে দুজনই এপাশ ওপাশ দৌড়াদৌড়ি করছে, আর মাঝে মাঝে মুচকি মুচকি হাসছে। রূপ মেঘের জন্য চাকরি ঠিক করছে, সেটা নিয়ে আলোচনা করছে ফোনে। শাপলা কথা বলছে বিয়ের শপিংয়ের। মেয়ে যেহেতু আগে থেকেই ঠিক করা, তাই বাড়তি কোনো ঝামেলা নেই। বিয়ের তারিখ আলতাফ হোসেন গোছগার রাতে ঠিক করে ফেলেছেন গতকাল। হাতে মাত্র 4 দিন, আগামী শুক্রবার বিয়ে, আজ বারে সোমবার, তাই দ্রুত সম্ভব সব গুছিয়ে ফেলতে হবে। এমনই এক আনন্দের মেলায় সামিল হতেই মেঘ নিজমা জোনাকি উপস্থিত হলো। কিন্তু স্বামীর বয়সে এগিয়ে মেয়েকে বুকে জড়িয়ে নিতে পারলেন না। এর আগে বহুবার তার দেখা হয়েছে মেয়ের সাথে, কিন্তু বাড়িতে নয়, বাড়ির বাহিরে। যত বড় ভুল করুক না কেন সন্তান, মা বাবা তা ক্ষমা করেই দিবেন। তার স্বামীর অতি আদরের মেয়ে নিঝুম, কিন্তু কথায় আছে অতি আদরের জিনিস পিঁপড়ায় খায়। মেয়ের ছোট্ট ভুলের জন্য মেয়েকে চোখের সামনে কষ্ট পেতে দেখেছেন তারা, তাই তাকে শাস্তিযোগ্য হিসাবে দিয়েছেন বাড়ি থেকে পুরো পরিবার থেকে দূরে রেখে। কিন্তু তার দায়িত্ব থেকে কেউ সরে আসেনি। হোস্টেলের খরচ থেকে শুরু করে সব কিছুর দায়িত্ব একজন বাবা হিসাবে পালন করেছে আলতাফ হোসেন। কিন্তু তার মেয়ে বলে সে অন্যায় করে পার পেয়ে যাবে এমন বাবা তিনি নয়। তাই তো এই পদক্ষেপ। বুক ছেড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো তার। বসা থেকে উঠে ঘরের দিকে পা বাড়ালেন। জোনাকি নিজমকে ইশারা করলো বাবার কাছে ক্ষমা চাইতে, কিন্তু নিজমের ভয় হতে রইল যদি বাবা রেগে যায়। তখন মেয়েকে ইশারায় বলল, এমন কিছু হবে না, তুই যা। নিজম দৌড়ে গিয়ে বাবাকে পিছন থেকে জড়িয়ে ধরল। আমার ভুল হয়েছে বাবা, আমাকে মাফ করে দাও, আর শাস্তি দিও না আমায়। আমি আর নিতে পারছি না, প্লিজ বাবা, আমাকেও বলার সুযোগ দাও। আমারও সব আছে, একটা বটবৃক্ষের মতো বাবা আছে, মমতাময়ী মা আছে, হিরোদের মতো 4 ভাই আছে, চাঁদের মতো 2 ভাইপো আছে, বোনের মতো 3 ভাবি আছে, প্লিজ বাবা। মেয়ের কান্না মিশ্রিত কণ্ঠ বাবাই উপেক্ষা করতে পারেন না, তাই তিনিও পারলেন না। তাই 7 বছর পরেই প্রথম কথা বললেন মেয়ের সাথে আলতাফ হোসেন। আদর্শ একজন স্বামী আছে, সেটা কেন ভুলে গেলে? বাবার মুখে নিজের আরও একটি প্রিয় মানুষের নাম শুনে আনন্দে আত্মহারা হয়ে উঠল নিজম। তার মানে তার বাবা সত্যি তাকে ক্ষমা করেছে। এবার সরাসরি বাবার বুকে ঝাঁপিয়ে পড়ল নিজম। আলতাফ হোসেন মেয়েকে পরম আদরে জড়িয়ে নিতেই ছুটে এলো মনোরা বেগম। তিনিও মেয়েকে জড়িয়ে ধরলেন। এমন দৃশ্য দেখে পরিবারের প্রতিটি মানুষ খুশি হলো। যদি পরিবারটা এক সূত্রে বাঁধা থাকে, তাহলে একজনের হারিয়ে যাওয়ার প্রভাব সবার উপরেই পড়ে। যেমন মেঘে চলে যাওয়ার সাথে সাথে এই পরিবারের খুশিও হারিয়ে গিয়েছিল, আজ তার ফিরে আসার সাথে সাথে সব খুশি ফিরে এলো। শুরু হলো এক নতুন অধ্যায়। ঘড়িতে সময় রাত 11:15। বিছানার এক কোণে বসে সাদাত হোসেনের লেখা নির্বাসন উপন্যাসটা পড়ছে মেঘ। বইটা সে আরও একবার পড়েছিল, আজ আবার পড়তে নিল। বইটাই এত মুগ্ধতা যে ইচ্ছে করছে বারবার পড়তে। বইয়ের মাঝে যখন গভীরভাবে মিশেছিল মেঘ, তখন জোনাকি ঘরে এলো। জোনাকি ঘরে আসতে মেঘের ধ্যান ভেঙে যায়। আর চোখে একবার জোনাকিকে দেখে আবারও বইয়ের মাঝে মনোযোগ দিল। জোনাকি আয়নার সামনে বসলো। আয়নায় চোখ দিয়ে নিজের চুলগুলো ঠিক করতে করতে বলল, ধন্যবাদ। জোনাকির মুখে ধন্যবাদ কথাটা শুনে মেঘ চোখটা সরু করে তাকালো। আসলে সে বোঝার চেষ্টা করছে জোনাকি কাকে বলেছে। কি বললে? বললাম ধন্যবাদ। কিন্তু কেন? আপনার ফিরে আসাটা খুব দরকার ছিল সবার জন্য। আর তোমার জন্য? মেঘের কথায় জোনাকি কথা হারিয়ে ফেলল। কিছু বলার মতো যেন কিছুই খুঁজে পেল না, তাই সে চুপ করেই রইল। জোনাকিকে চুপ থাকতে দেখে মেঘ আবারও বলল, গোছগাছ হয়েছে? আমাদের কিন্তু কাল ভোরে যাত্রা করতে হবে। হাতে মাত্র 3 দিন আছে। কাল বুধবার, আমাদের বৃহস্পতিবারের মাঝে আবার ফিরে আসতে হবে। আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। আমার জিনিসপত্রগুলো গুছিয়েছ?
আপনার জিনিস মণিভাবি সন্ধ্যায় গুছিয়ে দিয়েছে। ভাবি গুছিয়েছে কেন? তুমি? কথাটা বলেই চুপ করে রইল মেঘ। সব জেনেও বোকার মতো প্রশ্ন করা তার ঠিক হয়নি। এতে করে জোনাকি অস্বস্তিতে পড়ে যায়। আর মেঘ চায় না জোনাকি তার কোনো কথায় অস্বস্তি অনুভব করুক। তাই বইটা বন্ধ করে টেবিলে রাখলো। চোখ থেকে চশমাটা খুলে টেবিলে রেখে বালিশটা ঠিক করে শুয়ে পড়ল। জোনাকিকে উদ্দেশ্য করে বলল, অনেক রাত হয়েছে, লাইটটা অফ করে শুয়ে পড়ো। অনেক রাত হয়েছে, কাল সকালে আবার উঠতে হবে। আর আজ নিজমের গর্ত ফাঁকা নেই, তুমি এখানেই শুয়ে পড়ো। কথা দিচ্ছি বিরক্ত করবো না তোমায়। তারপর মেঘ চোখ বুজে ঘুমানোর চেষ্টা করলো। জোনাকি লাইট নিভিয়ে মেঘের পাশে শুয়ে পড়ল। দুজনের মাঝে বিস্তার ফারাক। দুজন দুদিকে মুখ করে শুয়ে আছে, কারো চোখে ঘুম নেই। দুজনেই নিজের ভিতরে লালিত স্বরটাকে অনুভব করছে। সময়ের পরিবর্তন বুঝি এভাবেই হয়। কিছুদিন আগেও তো কেউ জানতো না এত বছর পর তাদের এভাবে দেখা হবে। এটাও তো কেউ জানতো না পবিত্র বন্ধনে এত টান। ঘড়ির কাঁটা একটু একটু করে এগিয়ে গেলেও ঘুমের দেশে এগিয়ে যেতে পারেনি এক দম্পতি। তাদের ভিতরে চলছে এক টানাপোড়েন। শেষে কি হবে তাদের সম্পর্কের গতি? কোথায় গড়িয়ে যাবে সময়ের চাকা? মেঘ কি পারবে অভিমানের পাহাড় ভেঙে গুড়িয়ে দিতে? কিংবা জোনাকি কি পারবে সকল রাগ অভিমান দূরে সরিয়ে মেঘকে আপন করতে? হবে কি নতুন তাদের জীবনের নতুন কোনো অধ্যায়? আমাকে যদি তোমার নাই পড়বে মনে, তাহলে আমায় ভালোবেসো না। আমাকে যদি স্মৃতির পাতায় রাখতে চাও, তাহলে আমায় ভালোবেসো না। আমাকে যদি একটি শুকনো পাতার মতো মুড়িয়ে ঢিঙিয়ে যাও, তাহলে আমায় ভালোবাসতে হবে না। আমাকে তোমার স্বপ্ন ভাঙার কারণ করতে চাও, তাহলেও বলবো আমাকে ভালোবাসতে হবে না। আমাকে না হয় তুমি দূরের ওই ছাদের জ্যোৎস্না মনে করে গায়ে মেখো, ভয় নেই, শরীর পড়বে না। কিংবা শিশির বিন্দু ভেবে পা ভিজিও মনের সুখে, চিন্তা নেই। রোদের তাপে আমি হারিয়ে যাব, বিরক্তর কারণ হব না। আমি না হয় সিলেকোঠার একটা কোণে ভাঙা আসবাবপত্র হয়ে রব, তুমি মাঝে সাঝে শুয়ে দিও। দুঃখ পেও না, তোমার কোনো ক্ষতি হবে না। আমাকে না হয় তুমি ওভাবে রেখো, আমি কষ্ট পাবো না। কিন্তু তুমি যদি আমাকে বুকে তুলে ফেলে দাও, তাহলে আমি সইতে পারবো না। এমনই কিছু কথা নিজের মুখে আওড়ালো জোনাকি ওই দূর আকাশের ছাদের দিকে তাকিয়ে। হয়তো আর 2-1 দিনের মাঝে ছাদ তার পূর্ণতা পাবে। কিন্তু জোনাকির পূর্ণতা কোথায়? এখন গভীর রাত, কতটা গভীর তা জোনাকি জানে না। বহু চেষ্টা করেও যখন জোনাকি নিজের চোখে ঘুম আনতে ব্যর্থ হলো, তখন সে চুপি চুপি ছাদে চলে আসে। আপন মনে কবিতা আবৃত্তি করে চুপচাপ বসে আছে ছাদের এক কোণে। পাশে শুয়ে থাকা মানুষটা তার স্বামী। সেখানে তার বুকে লেপ্টে থাকার কথা, সেখানে তার পাশে ঘুমাতে অস্বস্তি লাগছে। বাতাসে এলোমেলো হয়ে থাকা চুলগুলো নিজ আনন্দে চোখে মুখে আছড়ে পড়ল। সেই চুলগুলো কেউ পরম যত্নে গুছিয়ে কানের নিচে গুঁজে দিল। এত রাতে কে এখানে ভাবতে জোনাকি চমকে উঠল। পাশে তাকাতে দেখলো সে দূর আকাশের পানে তাকিয়ে আছে। আকাশ চাঁদের আলোয় তার মুখটা স্পষ্ট। কি দেখে সে এত মুগ্ধ? তাকে দেখে হঠাৎ নিজের কথায় চমকে উঠল জোনাকি। কি ভাবছে সে? এখানে মুগ্ধ হওয়ার মতো অনেক কিছুই আছে। আকাশের চাঁদ, এই গরমে শীতল বাতাস, চেনা অচেনা ফুলের সৌরভ। নিজের বোকা ভাবনার জন্য নিজেই মনে মনে হেসে উঠল জোনাকি। সে হাসি রেখে কিছুটা ঠোঁটে ফুটে উঠল। হঠাৎই সেদিকে তাকিয়ে মেঘ বলল, শুনেছি নারীদের 2 রকমভাবে হাসলে বেশি সুন্দর লাগে। এক, যখন সে নিজের হাসি কন্ট্রোল করার জন্য মুখ ডেকে ফেলে। আর 2, যখন সে নিজ মনে কিছু ভেবে হেসে ফেলে, যার কিছু অংশ তার অজান্তেই ঠোঁটে ফুটে ওঠে। আমি জানতাম না, বন্ধুরা বলেছিল, কিন্তু আজ বিশ্বাস হলো তোমার হাসি দেখে। এভাবে মেঘের মুখে নিজের প্রশংসা শুনে জোনাকির হৃদয় কোথাও ধাক্কা খেল। মানুষটা কেমন করে তার প্রশংসা করলো? কখন এলো সে? আর কেনই বা এলো? মানুষটাকে দেখলে কেমন ভিতর বাহির পড়তে থাকে, আর হৃদয়টা মরিচের মতো জ্বলতে থাকে। মনে হয় সেখানে শখানেক বরফে চাক দিলেও কমবে না। কেন হয় তার এমন? সে নিজের মনকে শাসিয়ে উঠল আর মেঘের উদ্দেশ্য বলল, কখন এলেন? আপনার পিছু পিছু। এভাবে কোনো নারীকে তার অনুমতি ছাড়া কিন্তু দেখা ঠিক না জনাব। নিজের স্ত্রীকে দেখা পাপও নয় জনাবা। জনাবা? এটা আবার কেমন কথা? পুরুষকে যদি জনাব বলে, নারীকে তাহলে জনাবা বলা উচিত না? আপনি আমার অনেক বড়। ভেবে দেখলাম আপনার নাম ধরে ডাকা ভালো দেখায় না। যদিও কিছুবার ডেকে ফেলেছি, কিন্তু আর ডাকবো না। তাই এই জনাব বলে সম্বোধন করলাম। অনেকবার আপনার নাম ধরে ডেকে ফেলেছি, পরে ভেবে দেখলাম আমার উচিত হয়নি। কিন্তু আমি তো আপনার ছোট, আমার নাম ধরেই আপনি ডাকতে পারেন। তা অবশ্য পারি। আমি এমন অনেক কিছুই করতে পারি যা তুমি পারো না। যখন আমি সেগুলো করছি না, তাহলে নাম ধরেও না হয় ডাকবো না। তাহলে কি বলে সম্বোধন করবেন আমায়?
কেন? হ্যাঁ গো, ও গো বলে কথাটা বলে মুখ টিপে হাসলো মেঘ। জোনাকি অবাক নয়নে তাকাতেই মেঘ বলল, মজা করলাম, এমন কিছু বলেই ডাকবো না, চিন্তা নেই তোমার। আপনি হঠাৎ এত ঠান্ডা স্বরে কথা বলছেন, মানে বুঝলাম না। মানে সকালেও তো আপনি অরুণচণ্ডার মতো আচরণ করেছিলেন, হঠাৎ এমন আচরণ? আমার তো মনে হলো আপনি আমেরিকা থেকে নয়, পাবনা থেকে এসেছিলেন। জোনাকির কথায় মেঘের ঠোঁটের হাসিটা আরও চড়া হলো। মেয়েটা যে তার ব্যবহারে খুশি ছিল তা বুঝেই গেল, অথচ এখন জানতে চাইলে ঠিক হাজারটা যুক্তির সামনে দাঁড় করাবে। আজ বুঝতে পারলাম প্রাইমারি স্কুলের শিক্ষক কেন এত কড়া ছিলেন, কারণ তারা যুক্তিতে পিএইচডি করেছে। এই কথাটা ভেবে হাসিটা আরও চড়া হলো। মেঘকে হাসতে দেখে জোনাকি বলল, কি হলো, ওভাবে হাসছেন কেন? আমি তো পাবনা থেকে আসা পাগল, তাই হাসছিলাম। জানেন তো, পাগলের সুখ মনে মনে, ঠিক তেমনি আমার সুখটাও কিন্তু মনে মনে। কি জানি বাপু, আপনি থাকেন, আমি যাচ্ছি। রাত কত হয়েছে জানেন? একটু পরেই তো ফজরের আজান দেবে। এখন ঘুমালে কিন্তু বাস মিস করব। কি, এত সময় গড়িয়ে গেছে? আমি তো বুঝতেই পারলাম না। মানুষ নিজ জায়গায় থমকে দাঁড়ালে কি হবে? সময় তার আপন গতিতেই কিন্তু এগিয়ে যায়। খারাপ মানুষ বলুন আর ভালো মানুষ, তারা প্রিয় মানুষের জন্য থমকে দাঁড়ালেও সময় থমকে দাঁড়ায় না। সে মহান আল্লাহর হুকুমে এগিয়ে যায়। আমরাও মহান রাব্বুল আলামিনের ইচ্ছেই চলি, কিন্তু পাপগুলো নিজের ইচ্ছেই করে থাকি। তাই মহান আল্লাহ পাপগুলো আমাদের হিসাবের খাতায় একটু দেরি করেই তোলেন। ফেরেশতাদের এটা বলে, যদি আমার বান্দা খাস দিলে দোয়া করে আমি আল্লাহ মাফ করে দিব। আলহামদুলিল্লাহ, অথচ ভালো কাজ করার সাথে সাথে লেখা হয়ে যায় হিসাবের খাতায়। সত্যি মহান আল্লাহ কত দয়ালু। অনেক কিছুই জানেন দেখছি, তাহলে নামাজ পড়েন না কেন? আমেরিকা থাকতে পড়া হতো, দেশে এসে সব একটু উল্টে গেছে, কিন্তু এখন থেকে আবার নিয়মিত নামাজ পড়ব। আপনি পড়েন তো নামাজ? পড়ি, কিন্তু বুঝতে পেরেছি, মন খারাপ করবেন না। এটাও আল্লাহর একটা নেয়ামত, তাই নামাজ ছুটে যাচ্ছে বলে মন খারাপ করবেন না। আপনাদের এই নেয়ামত না থাকলে আমাদের জন্মই হতো না। দুজনার কথার মাঝে দূর থেকে ভেসে আসলো মুয়াজ্জিনের কণ্ঠ। সেই সাথে ভেসে এলো মহান রাব্বুল আলামিনের ডাক। তিনি তার আমল করার জন্য আমাদের ডাকছেন। সত্যি এমন শান্তি কোথায় পাবে, যেখানে সৃষ্টিকর্তা নিজেই বান্দাকে ডাকেন। তুমি তৈরি হয়ে নাও, আমি নামাজ পড়ে আসি। আর হ্যাঁ, গাড়ি কিন্তু 7:30টায়, তাই জলদি করো। কথাগুলো বলেই মেঘ ছাদ ত্যাগ করলো। আর জোনাকি আবারও চোখ রাখলো আকাশের দিকে। এখনও আকাশ জুড়ে দেখা যাচ্ছে হাজারো তারা এবং একটি চাঁদ। চাঁদের একটু দূরে জ্বলজ্বল করছে শুকতারা। কি সুন্দর দেখতে, সব তারার একই রং। দিনের আলো আশ্রে পড়েই হারিয়ে যাবে। সভা থেকে বিদায় নিয়ে আধা ঘন্টা আগে ওরা বাস স্ট্যান্ডে এসেছে, কিন্তু এখনও বাস আসার কোনো নামগন্ধ নেই। বিরক্ত নিয়ে একটি চেয়ারে বসে আছে ওরা। মেঘের ইচ্ছে করছে টিকিটওয়ালাকে ধরে আচ্ছা করে কথা শুনিয়ে দিতে, কিন্তু সাথে জোনাকি থাকাই পারছে না। এখানে এসে ঝামেলা করলে জোনাকি রেগে যাবে, এতে অভিমান কমার বদলে আরও বাড়বে। তাই নিজের রাগ খুব যত্ন করে সামলে রেখেছে। কিছুক্ষণ পরে বাস এসে দাঁড়াতে সবাই একে একে বাসে উঠল। কন্ট্রাক্টর খুব তাড়া দিল বাসে ওঠার। নিজেরাই দেরি করে এসে এখন নিজেরাই তাড়া দিচ্ছে। একেই বলে বাঙালি। ভুল করবেও তারা, চিৎকার করবেও তারা। মাঝখানে বেচারা সাধারণ মানুষগুলো বিপদে। জোনাকিকে বসিয়ে নিজেও বসলো, কিন্তু জোনাকির মুখটা চুপসে গেল যখন দেখলো তাদের দূরত্ব মাত্র কিছুটা। সে জার্নি করলে তার বমি হয়, কিন্তু মানুষটা বমিকে খুব ঘৃণা করে সেটা মণিবাবির কাছ থেকে শুনেছে। এখন উপায়? এদিকে জোনাকি চুপসে যাওয়া মুখ দেখে মেঘ বলল, কি হয়েছে, কোনো সমস্যা? বলছি কি, আপনি অন্য কাউকে এখানে দিয়ে আপনি তার সিটে গিয়ে বসুন। আমি পাশে বসাই তোমার কি খারাপ লাগছে? না, সেরকম কোনো বিষয় না। তাহলে কি সমস্যা আমায় বলো, আমি ম্যানেজ করে নিব। আমি জার্নি করতে পারি না, আমার প্রচণ্ড বমি হয়। আমি শুনেছি আপনি বমি টুমি প্রচণ্ড ঘৃণা করেন। আরও শুনেছি। কি শুনেছ? শুনেছি একবার আপনারা সব বন্ধুরা নাকি একসাথে পিকনিকে গিয়েছিলেন। আপনার পাশের সিটে বসেছিল আপনার বন্ধু, কি যেন নাম তার, মনে পড়ছে না। মোহনা। হ্যাঁ মোহনা, সে একবার বমি করছিল বলে আপনি মাঝ রাস্তা থেকে বাড়িতে ফিরে এসেছিলেন। অনেক চেষ্টা করেও আপনাকে তাদের সাথে নিতে পারিনি। আপনার অভিযোগ ছিল এত মানুষের মধ্যে জার্নিতে বমি করা মেয়েটাই কেন আপনার পাশে বসেছে, অথচ সে আপনার খুব ভালো বন্ধু ছিল। আর আমি তো বারবার বমি করব। সে আমার ফ্রেন্ড ছিল, বউ তো না। তুমি আমার স্ত্রী, তোমার ভালোগুলো যেমন আমার উপভোগ করব আমি, তেমনি তোমার খারাপ দিকগুলো সামলে নেওয়ার চেষ্টা করব। তাই এ বিষয়ে আর কোনো কথা নয়। তুমি একবার না হাজারবার বমি করলেও আমি তোমায় ছেড়ে যাব না।
আর এবার জার্নিতে তুমি বমি করবো না, দেখো এবারে জার্নিটা তোমার জীবনের খুব ভালো একটা জার্নি হবে। কিন্তু আর কোনো কথা নয়, তুমি জার্নি করতে পারো না এটা কাল ভাবি আমায় বলেছে, তাই চিন্তা করো না, আমি সব কিছু ম্যানেজ করে নিব। ওদের কথার ফাঁকে বাস ছেড়ে দিয়েছে, তাও ওরা কেউ টের পায়নি। জোনাকি জানালার বাহিরে তাকিয়ে আছে। তখনই মেঘ বলল, জোনাকি, হুম, বাহিরে না তাকিয়ে ঘুমানোর চেষ্টা করো, দেখবে খারাপ লাগছে না। আমাদের চোখ এবং মস্তিষ্ক যখন দুই রকমের চিন্তা করে তখনই ওই সমস্যাগুলো দেখা দেয়। তাই বাসে বসে বই কিংবা ফোন জানালার বাহিরে না তাকানোই ভালো। যাদের জার্নিতে সমস্যা হয় সবসময় চেষ্টা করবে পাশের মানুষের সাথে গল্প করার এবং চোখ বন্ধ রাখার, দেখবে আর খারাপ লাগছে না। ভেবো না এখন আমার সাথে গল্প করার জন্য এটা বলেছি, তুমি গুগলে সার্চ দিয়ে দেখতে পারো। একটা প্রশ্ন করি? জি করুন। আমি তো বলে যাইনি তুমি তোমার মায়ের সাথে দেখা করবে না, বা তোমার মা তোমায় জোর করেও বিয়ে দেয়নি, তাহলে আন্টির সাথে তুমি দেখা করনি কেন? তাকে বোঝাতে চেয়েছিলাম আপন মানুষ দেখা না করলে কতটা কষ্ট হয়। মানে, যেদিন আমার বিয়ে হয়ে যায় তার আগের দিন রাতে বাবা ফোন দিয়ে বলেছিল আমাকে সে দেখতে চায়। তার শরীরটা নাকি ইদানিং খারাপ যাচ্ছে, কিন্তু মা সেটা আমার থেকে গোপন রাখে বিয়েটা বেচতে দেওয়ার ভয়ে। আমিও জানিনি কিছু। বিয়ে হওয়ার পর আপনাদের বাড়িতে চলে গেলাম, আপনি রাতেই পালিয়ে গেলেন। সকালে খবরটা জানাজানি হওয়ার কিছুক্ষণ পর খবর এলো আমার বাবা পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমিয়েছে। শর্ত বিয়ে হওয়া কনে আমি, স্বামী পালিয়ে যাওয়ার জন্য হাহুতাশ করবো নাকি চিরতরে বাবা হারানো শোকে কষ্ট পাবো? ছোট বাবা নিজ দায়িত্বে নিয়ে যায় আমাকে বাবার মুখটা দেখাতে। বাবার দাপন হতে ছোট ফুপি জানায় আমাকে বাবা দেখতে চেয়েছিল। মাকে ফোনও করা হয়। সব কিছু শুনে মাকে প্রশ্ন করলে মা বলে, ভেবেছিলাম আমার বিয়েটা বেচতে দেওয়ার জন্য বাবা অভিনয় করছে, কিন্তু কেউ নিজের শরীর নিয়ে কেন মিথ্যে বলবে? বাবা পৃথিবী ত্যাগ করেছে, একই কষ্ট আমি মাকেও দিব। হ্যাঁ মানছি তিনি স্বামীরূপে ভালো ছিল না, কিন্তু বাবারূপে তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ছিলেন। সেই মানুষটাকে কিনা শেষ সময় তার মেয়ের মুখটা দেখতে দিল না। তাই আমি আপনাদের বাড়ি ফেরার পথে মাকে বলেছি আমি সেদিনই ফিরবো যেদিন আপনি ফিরে আসবেন। কারণ একদিনে আমি আমার জীবনে দুটো মানুষকে হারিয়েছিলাম, একজনকে চিরতরে, আরেকজনকে ক্ষণিকের জন্য। আমি হারিয়েছিলাম একজনের জন্য, তিনি আমার মা। সে যদি খোঁজ নিত তাহলে আমার বাবাকে শেষ দেখা হতো, তাহলে আমার জীবন থেকে অন্তত এই 60টা বছর চলে যেত না। সে নিজের অজান্তে করুক আর নাই করুক, অন্যটা তার মাধ্যমেই হয়েছিল। আমি যদি ফিরে না আসতাম তাহলে যেতাম না। যদি তার মৃত্যুর খবর শুনতে, তাহলে জানি না। আর কিছু বলতে পারল না জোনাকি। চুপ করে সিটে হেলান দিয়ে চোখ বুঝল। মেঘ আবারও একবার বুঝতে পারল সে আসলে কত বড় অন্যায় করেছে। যে ব্যবহার জোনাকি করেছে তার থেকেও খারাপ ব্যবহার মেঘের পাওনা। তবুও তো জোনাকি খুব শান্ত হয়ে তার সামনে আসে। সত্যি নারী খুব বিচিত্রময়। গ্রামের আঁকাবাঁকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে মেঘ আর জোনাকি। দুজনার হাতে দুজনার লাগেজ। মাটির কাঁচা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ওরা। এক পাশে ছোট খাল, অন্য পাশে ধানের জমি। সেই গন্ধে মন জড়িয়ে যায়। আগে শোনা হয়েছিল এমন দৃশ্যের কথা, আজ চোখে দেখা হলো মেঘের। সে আপন মনে গেয়ে উঠল, ও আমার দেশের মাটি, তোমার তরে ঠেকায় মাথা। জোনাকি গাড় গড়িয়ে একবার মেঘের দিকে তাকালো। মেঘের চারপাশ দেখতে ব্যস্ত, তার চোখে মুখে লেগে আছে মুগ্ধতা। সে হয়তো এর আগে কখনো গ্রাম দেখেনি। তাদের বাড়িটা একটু ভিতরে, তাই পায়ে হেঁটে বাকিটা পথ যেতে হবে। কিন্তু কখনো বিরক্ত লাগে না হেঁটে যেতে। আর রাস্তার দুই পাশে এমন সুন্দর মনোরম পরিবেশে যা দেখলে শরীর কিংবা মনের শান্তি দূর হয়ে যায়। 7 বছর পর নিজের গ্রামে আসায় তার শরীরে কোনো ক্লান্তি নেই। যদিও বমি করলে খারাপ লাগতো, সে একবার বমি করেনি। আজ মেঘে থেকে অনেক কিছুই শিখে নিয়েছে। এই যেমন বাস যেখানে 10 মিনিটের জন্য থেমেছে সেখানে জোনাকিকে মেঘ নামিয়ে বলেছে, একটু বাহিরের হাওয়া গায়ে মাখো, দেখবে তাহলে ভালো লাগবে। যখন একটু খারাপ লেগেছে তখনই মেঘ জোর করে জোনাকির মাথা নিজের কাঁধে নিয়ে বলেছে, চোখ বুজে থাকো, ঠিক হয়ে যাবে। সত্যি জোনাকির জীবনে আজ খুব সুন্দর একটা জার্নি হয়েছে। এসব ভাবনা চিন্তার মাঝে তারা বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। পাশে দাঁড়ালো মেঘ। সে এখনও চারপাশ দেখতে ব্যস্ত। জোনাকিদের বাড়িতে ঢুকলে প্রথমে একটি সরু খাল, যেখানে নদীর জোয়ার ভাটার পানি আসা যাওয়া করে। আর একটু ভিতরে গেলে বিশাল এক উঠোন। উঠোনের চারদিকে ঘর, প্রতিটা ঘর অদ্ভুত রকমের সুন্দর। ঘরের সামনের দিকে কম হলেও 5টি জানালা। বিশাল এক দরজা, যে দরজায় হাজারো রকমের নকশি। এত সুন্দর বাড়ি দেখে মেঘ যেন থমকে দাঁড়ালো। সে নিজের অজান্তেই বলল, এর জন্যই বুঝি তুমি এত সুন্দর জোনাকি? মেঘের কথা পুরো শোনা হলো না জোনাকির।
তাই সে মেয়েকে বলল, কি বললেন? কিছু না। আচ্ছা। তারপর ওরা আরও একটু হেঁটে সোজাসুজি একটি ঘরের সামনে দাঁড়ালো। লাগেজটা রেখে জোনাকি মুখ দিয়ে কেমন একটা আওয়াজ করলো। মেঘ চোখ কুঁচকে জোনাকির দিকে তাকালো, কিন্তু সে বুঝতে পারলো না এই ডাকের অর্থ কী। কিন্তু সে না বুঝলেও কেউ হয়তো বুঝেছে। তাই তো ঘর থেকে হুড়মুড় করে বেরিয়ে এলো এক মহিলা, যার পরনে সাফা শাড়ি, মুখে পান এবং মাথায় ঘোমটা। তিনি জোনাকিকে দেখে মাগো বলে ঝাঁপিয়ে পড়ল। মহিলাটা সম্পর্কে জোনাকির মামি। তার কোনো ছেলে মেয়ে নেই, জোনাকিই তার প্রাণ। তার চোখের জলে ভেসে গেল জোনাকির পিঠ, কিন্তু সেই জলে কোনো কষ্ট নেই, আছে ফিরে পাওয়ার আনন্দ। এত বছর পর মনে পড়লো আমায়। রোজই তো ফোন করি, তাহলে মনে পড়বে কেন? একটু কণ্ঠে কি পরাণ জোড়াই যদি সামনে না দেখি? হ্যাঁ বুঝেছি, এবার আমাকে ছেড়ে পিছনে তাকাও, দেখো কে এসেছে। কে? এই কথা বলে জাহানারা বেগম তাকালেন, দেখলেন মেঘ দাঁড়িয়ে আছে। জামাইরে জন্য? হুম। আগে বলবি তো, দেখ দাঁড়ায় আছে। তারপর তিনি মেঘের দিকে এগিয়ে গেলেন, মেঘের মুখে হাত বুলিয়ে দিয়ে বলল, মাশাআল্লাহ, আমাদের জন্য জামাই খুবই সুন্দর। তারপর জোনাকিকে টেনে মেঘের পাশে দাঁড় করালেন। গভীর চোখে পরখ করে হঠাৎই মেঘের আঙ্গুলে কামড় দিলেন, কিন্তু মেঘ খুব স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছে। জোনাকি কিঞ্চিত চিৎকার করে বলল, কি করছো কি মামি, ব্যথা পাবে তো। আর তিনি এসবে অভ্যস্ত না। এই তুই চুপ থাক, জামাই আমাদের মাশাআল্লাহ বাড়ি সুন্দর। আর তোদের যেন সাদ আর জ্যোৎস্নার মতো জুটি। আমারই চোখটা ভরে উঠেছিল, যদি নজর লেগে যায় তখন। দুধ কি যে বলো না। মা কোথায়? শিউলি তলায়। তুই যাওয়ার পর বেশ সময়টা ওখানেই থাকে। আমি যাচ্ছি, তুমি ওনাকে ঘরে নিয়ে যাও। আচ্ছা, আসো বাবা। ওদের কথায় মেঘ বলল, মামি, আমিও জোনাকির সাথে যাব। আপনি ঘরে গিয়ে রেস্ট করুন, শরীরটা ক্লান্ত আপনার। জার্নিটা তো তুমিও করেছ, তুমি যদি ক্লান্ত না হও তাহলে আমিও হইনি। বোঝার চেষ্টা করুন। থাক না, জামাই যখন যেতে চাচ্ছে যাক, তুই কথা বাড়াস না। জোনাকিকে চুপ করিয়ে কথাটা বলল মামি। জোনাকি আর কিছু বলল না, ও জানে বলেও কোনো লাভ নেই, মেঘ শুনবে না। আর মামিও জোর করবে, তাই কোনো কথা না বলে মেঘকে সাথে নিয়ে চলল শিউলিতলায়। শিউলিতলা বাড়ির পিছনে। সেখানে যেতে দেখা মিলল মায়ের। গাছের গোড়ায় ইট সিমেন্ট দিয়ে পাকা করা। সেখানে শুয়ে আছেন হেনা বেগম, ওরফে জোনাকির মা। শুকিয়ে গেছে হেনা বেগম, সুন্দর চেহারায় পড়েছে বয়সের ছাপ। নতুন করে যখন বেঁচে থাকার কোনো সম্বল ছিল না, তখন মেয়ের মুখের দিকে তাকিয়ে বেঁচে ছিল সে। সেই মেয়ে আজ কত বছর তার সাথে দেখা করে না। মাঝে মাঝে ফোন দিয়ে কথা বলতো। মেয়ের কড়া নিষেধ ছিল ফোনে কথা বলার সময় একদম কাঁদবে না, কাঁদলে ফোনেও আর কথা বলবো না। তাই একটু কথা বলার লোভে আসলে মুখ চেপে কান্না আটকে কথা বলতো। জোনাকিও কম নয়, সেও প্রতিবার কথা শেষ হতে বালিশে মুখ চেপে কান্না আটকে রাখার চেষ্টা করত। মায়ের ভুলের জন্য মায়ের সাথে যোগাযোগ রাখেনি, এটা সবাই জানলেও আসল কারণ তো অন্য কিছু। মেঘ পালিয়ে যাওয়ার খবর গ্রামে ছড়িয়ে পড়েছিল। স্বামী হারানো মাকে গ্রামের মানুষ কম কথা শুনিয়েছিল না। সুরের আঘাতে মানুষ ক্ষত বিক্ষত না হলেও কথর আঘাতে হয়। তার মাও হয়েছিল সেদিন। তারা বলেছিল বিয়ে ভাঙার বয়স স্বামীর সাথে মেয়ের দেখা করাও নেই। দেখো সেই ছেলে তোমার মেয়েকে ফেলে চলে গেছে। দেখো গিয়ে কোথাও লটর পটল চলছে, কোথাও শান্তি দিল না মেয়েটাকে। হয়তো জোনাকির বাবা টের পেয়েছিল ছেলে ভালো না, তাই হয়তো মেয়েটাকে দেখার কথা বলে আটকে রাখতে চেয়েছে। কিন্তু তার আগে বেচারা পরপারে পাড়ে জমালো। তারা জোনাকিকে দেখে একটু বেশি বলেছিল, যেন জোনাকির মন পিষে যায়। জোনাকি মায়ের থেকে সরে আসতে সবাই চুপ হয়ে যায়। তখনই জোনাকি বুঝেছিল মুখ বন্ধ করতে হলে মায়ের সাথে আর দেখা করা যাবে না। আর সত্যি তার মা ভুল করেছিল। সব মিলিয়ে এই পরিস্থিতি। আজকেও গলা উঁচু করে কোনো কথা বলতে পারবে না তার মাকে, কারণ মেঘ তার সাথেই আছে। আর এই 7 বছরের মা বুঝেছে কাছের মানুষটাকে দেখতে চাইলে দেখতে না পেলে কি কষ্ট হয়। বাবা হারানোর শোকে স্বামী চলে যাওয়া মায়ের সাথে দেখা করতে না পারার যন্ত্রণায় আমরা যতই বলি না কেন, কিন্তু এমন হয় না। আরও একটু এগিয়ে গিয়ে জোনাকি মা বলে ডেকে উঠল, মা। চিরচেনা কণ্ঠ শুনে থমকে উঠল হেনা বেগম, চোখ ঘুরিয়ে পিছন ঘুরে তাকালো। নাড়ি ছাড়া দনকে দেখে আলো বলে ডেকে উঠল। দ্রুত বেগে দৌড়ে আসতে মুখ থুবড়ে পড়ল। পড়তে গিয়ে যখন পড়ল না, তখন মুখ তুলে সামনে তাকালো হেনা বেগম। তাকে আগলে আছে তার মেয়ে আলো, সাথে আরও একটি ছেলে। কিন্তু ছেলেটাকে চিনতে পারল না। কিছু একটা মনে পড়তে মেয়েকে পরম আদরে বুকে জড়িয়ে নিল। আলো, মা আমার, তুই এসেছিস আমার অপেক্ষার অবসান ঘটিয়ে। ও মা, মারে।
তোর আমার কথা মনে পড়েছে? সোনা মা আমার, জাদুবনে কত বড় হয়ে গেছিস। আমার ময়না পাখিটা কি উত্তরের হাওয়ায় উড়ে এসেছে, নাকি দক্ষিণের হাওয়ায় বলে এগালে ওগালে সুমুতে ভরিয়ে দিচ্ছে? মায়ের আদর পেয়ে জোনাকি ছোট্ট বাচ্চাদের মতো মায়ের বুকের সাথে মিশে রইল। এমন প্রাণপ্রিয় ভালোবাসা দেখে মেঘের চোখের কোনো পানি জমল। জোনাকি মায়ের বুকে মিশিয়ে পড়ল, না, আমি উত্তরের হাওয়ায় উড়ে এসেছি, না এসেছি দক্ষিণের হাওয়ায়। মায়ের আঁচলটা মাথায় তুলতেই বাসিয়ে নিয়ে এলো মায়ের ভালোবাসা। মায়ের ভালোবাসা বলল অপেক্ষা করছে আলোর মা, তাই তো আলো এসেছে ফিরে, যত্ন করে ভাত খাওয়াবে বলে। খাবে কি আমার মা? আর মেয়ের হাতে দুধ মাখা ভাত। হ্যাঁ হ্যাঁ, খাবো তো, খুব মজা করে খাবো, সাথে তাকেও খাওয়াবো। আচ্ছা, দেখি আলোর মায়ের চোখ দুটো, ইস ভিজে গেছে তো, জ্বর এসে যাবে তো চোখের। কিন্তু আলো তো বলেছিল চোখ ভিজলে নাকি জ্বর হয় না, কাশি হয়। এখন আলো বড় হয়ে গেছে, তাই সে এখন আর কোনো ভুল কথা বলে না। চোখ ভিজলে আলোর মায়ের, আলো রাগ করে চলে যাবে বরের হাত ধরে। তখন দেখবে আলোর মা আর কাঁদবে কীভাবে। হেনা বেগম নিজের চোখ মুছে জোনাকি চোখ মুছে দিলেন। মেয়েকে নিজের বাম পাশে এনে মেয়েকে কাছে ডাকলেন। মেঘ পাশে দাঁড়াতে তাকেও আগলে নিলেন নিজের বাহু ডোরে। এভাবে সারা জীবন দুজনই আমার দুপাশে থেকো, দুজনই আমার হৃদয়ের অংশ, দুজনকে ছাড়া আমার হৃদয়টা অচল। একটি পরিপাটি ঘরে মেঘকে নিয়ে এলো এবারের মেজ বউ, যিনি জোনাকির মেজ মামি। লাগেজগুলো রেখে তিনিও চলে গেলেন। ঘরের ভিতরে ঢুকতে মেঘ অবাক হলো। ঘরটা জোনাকির, মেজ মামি বলেছেন। পুরো ঘরে কারুকাজে ভরপুর। কত কি ঘরের ভিতর। ঘরের মাঝখানে একটি পালঙ্ক, পাশে ড্রেসিং টেবিল, এক কোণে কাঠের একটি আলনা, তার পাশে রয়েছে ছোট একটা আলমারি। এই জিনিসগুলো ছাড়াও রয়েছে অনেক কিছু। মাথার উপর একটা ঝাড়বাতি। মেঘ হাত দিয়ে দেখলো, তারপর বুঝতে পারলো কি দিয়ে তৈরি। বোতলের মুটকি সুন্দর করে কেটে ফুল তৈরি করা হয়েছে, সাথে ওয়ান টাইম প্লেটগুলো সুন্দর করে কেটে মালা গেঁথে সাজানো হয়েছে। ফেলে দেওয়া জিনিস দিয়ে এত সুন্দর ঝাড়বাতি মেঘ আগে কখনো দেখেনি। তারপর আছে বড় এক ফুলদানি, যে ফুলগুলো কাগজে তৈরি। কাছে গিয়ে হাত বুলালো। লাল হলুদ সবুজ রঙের ফুলগুলো, ভাগ ভাগ করে ফুলগুলো সাজানো। প্রথমে সবুজের মাঝে লাল, তারপর লালের মাঝে সবুজ, এরপর হলুদের মাঝে লাল, লালের মাঝে হলুদ, সবুজের মাঝে হলুদ। দেখলে মনে হবে সত্যি সত্যি ফুল। তারপর একটু দূরেই ঝুলে আছে কাগজের তৈরি কলমদানি। হলুদ রঙের উপরে রংতুলি দিয়ে আঁকা হয়েছে একটি গাছ। গাছে কিছু ফুল ফল ঝুলছে। অন্য ডালে একটি পাখি বসে আছে এবং একটি পাখি উড়ে আসছে। এরকমই পুরো করে কোনো না কোনো কিছু তৈরি হাতের। অনেক কিছুই চিনতে পারছে না মেঘ। প্রতিটা জিনিস জোনাকির হাতের তৈরি তা বুঝতে পারলো মেঘ। ছোট থেকে জোনাকি খুবই পরিপাটি একটা মানুষ। সে সব জায়গাতেই গোছানো। এই ঘরে ওয়াশরুম নেই। এই ঘর কোনো গ্রামের ঘরের ভিতরে ওয়াশরুম থাকে না। তারা এই বিষয়ে খুব খিটখিটে। হাত মুখ সে কলপাড়ে ধুয়ে এসেছে। এখন শুধু পোশাক চেঞ্জ করলেই হবে। নিজের লাগেজ থেকে একটা ট্রাউজার একটা টি শার্ট বের করলো। ঝটপট চেঞ্জ করতে জোনাকি হাতে নাস্তা নিয়ে ঢুকলো। ছোট একটি টেবিল পাশের ঘর থেকে এনে নাস্তা সাজিয়ে মেঘের সামনে দিল। আমরা আসবো তা তো বলা হয়নি, তাই রান্না হয়নি, একটু কষ্ট করুন, আর একটু পরে রান্না শেষ হলে খেতে দিব। সমস্যা নেই, আন্টিকে বলো তাড়াহুড়া না করতে। হ্যাঁ বলবো, কিছু কথা ছিল। সবাই যখন শুনবে আপনি এসেছেন, সবাই আসবে আপনাকে দেখতে। অনেকে অনেক রকম কথা বলবে, প্লিজ মানিয়ে নিন। অন্যায় যখন করেছি কথা তো শুনতে হবে। আন্টিকে গিয়ে বলো চিন্তা না করতে। আর আমাকে জামাই কম ছেলে যেন বেশি ভাবে, তাই কোনো ফর্মালিটি করা দরকার নেই। বড় মাছ, গরুর গোশ, নানান পিঠা ফলমূল না দিলেই নয়, এমন চিন্তা যেন না করে। হ্যাঁ বলে দিও। জোনাকি, তোমার কিছু পার্সোনাল কথা আমি পড়ে ফেলেছি। মানে? আসলে জোনাকি মা তো তোকে বুবু ডাকে। হঠাৎই মামির ডাকে ঘর থেকে বেরিয়ে গেল জোনাকি। মুচকি হেসে নাস্তা নিল মেঘ। খেজুর পাতার পাটি বিছিয়ে সাজানো হয়েছে নানান খাবার। রুই মাছ, করলা ভাজি, মুড়িঘণ্ট, পাতলা মসুরের ডাল, দেশি মুরগি। আপাতত এগুলোই মেঘের সামনে দেওয়া হয়েছে। তার মনটা খুসখুস করতে রইল নানান চিন্তা করে। এই প্রথম মেঘ তাদের বাড়িতে এলো। তাকে কিনা বাড়ির পোষা মুরগি জবাই করে খেতে দিচ্ছে। আর যদি জোনাকির বাবা থাকলো তাহলে নিশ্চয়ই এমন হতো না। মায়ের দীর্ঘশ্বাসের কারণ জোনাকি বুঝতে পারলো। তাই বলল, যা ভেবে দীর্ঘশ্বাস ফেলছ তা ভেবো না, কারণ সে ছেলে মানুষ হলে কী হবে, অনেক বুঝতার। কিন্তু আলো, যা দিয়েছ সেটাই সে তৃপ্তি করে খাবে। দেখো তুমি শুধু শুধু চিন্তা করছ। ও জন্য নে, মা জামাই বাবা এসে গেছে, এবার তোরা খেতে বসতো। মা মেয়ের কথার মাঝে মেঘ আর জাহানারা বেগম এলেন। মেঘ বসতে তাকে ভাত বেড়ে দিল হেনা বেগম। আপনারা খাবেন না আন্টি? আমরা তো খেয়েছি বাবা, এখন তোমরা খাও। সেই সকালে খেয়েছেন, দুপুরেই আমরা এলাম। রান্নার তোড়জোড় করছেন, কখন খেলেন? তোমরা খেয়ে নাও, আমরা পরে খাবো। হ্যাঁ রে আলো, তুইও বসে পড়।
না মা, আমি তোমাদের সাথে খাবো, উনি খেয়ে নিক তারপর। আন্টি একটা কথা বলি? হ্যাঁ বাবা বলো। সারা জীবন তো দেখে এলাম ঘরের মানুষগুলো মেহমানকে বেড়ে খাওয়াচ্ছে, আজ একটু ভিন্ন রকম হলে কি খুব দোষের হয়ে যাবে? বুঝলাম না বাবা, কি বলছো? জোনাকি? হ্যাঁ, ভিন্ন কিছু দেখবে? এই কথা বলে মেঘ বসা থেকে উঠে বসলো। হেনা বেগম আর জাহানারা বেগমকে পার্টিতে বসালেন। হেনা বেগমের হাতের তালপাকাটা নিয়ে জোনাকির হাতে দিয়ে বলল, বাতাস করো। তারপর প্লেটে করে খাবার দুজনকেই বেড়ে দিল। প্রথমে মাছ দিয়ে প্লেট সাজিয়ে বলল, নিন শুরু করুন, সবসময় তো মেহমানকে বেড়ে খাওয়ান, আজ মেহমান আপনাদের বেড়ে খাওয়াবে। নিন নিন শুরু করুন, আর কোনো কথা নয়, খাওয়া শুরু করুন। মেঘের এমন কাণ্ডে সবাই বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইল। হেনা বেগম তো নিজের চোখের জল আটকে রাখতে পারলেন না। তারা গ্রামের মানুষ, সপ্তাহে হাটের দিনে বাজার করতে হয়। যেদিন বাজার করা হয় সেদিন আর পর 2 দিন ভালোই যায়, কিন্তু বাকি 5 দিন একটু কষ্টেই কাটে। নিজেদের পুকুর থাকলে বা ছোট ছেলে থাকলে নদীতে মাছ ধরতে গেলে যদি মাছ খাওয়া হয়, না হলে না। আর গোশ সেটা তো মাসেও একবার জোটে না। মেহমানের উছিলে তাদেরও ভালো মন্দ খাওয়া হয়। মেঘ আবারও সবাইকে তাড়া দিল, কি হলো, খাচ্ছেন না কেন? আপনাদের খাওয়া শেষে আমরা দুজন খেতে বসবো। আপনারা যেমন আমাদের খাইয়ে পরে নিজেরা খেতে চেয়েছিলেন সেভাবে। আর জোনাকি ওভাবে তাকিয়ে আছো কেন? বাতাস করো। হ্যাঁ, হুম, কি বলছো? না না, কিছু না। তারপর জোনাকি জোরে জোরে বাতাস করতে রইল। হেনা বেগম আর জাহানারা বেগম মনের তৃপ্তি নিয়ে খাবার মুখে তুললেন। মুখে তৃপ্তির থেকে মনের তৃপ্তি বড় তৃপ্তি, যা আজ তাদের হলো। একসময় তাদের খাওয়া শেষ হতে মেঘ জোনাকি খেতে বসলো। মেঘ মাছ পাতলা মসুর ডাল দিয়ে তৃপ্তি নিয়ে খাবারটা খেলো। যখন হেনা বেগম গোশত দিতে গেলেন তখনই মেঘ বলল, আন্টি, বেলা এখনো একটা পড়ে আছে, একবেলায় সব খাইয়ে কি আমায় বিদায় করবেন নাকি? আমি কিন্তু বাবা 2 দিন না থেকে যাচ্ছি না। সে আপনি তাড়িয়ে দিল না। মেঘের কথায় সবাই হেসে দিল। আর জোনাকির চোখে আনন্দের অশ্রু টলমল করছে। কিছু মনের তৃপ্তি আর চোখের তৃপ্তি বড় সুখের হয়, চাইলেও চোখের জল আটকে রাখা যায় না। আকাশে সন্ধ্যা নেমেছে অনেকক্ষণ। আকাশের লাল রঙের ছোঁয়া ডেকে গিয়ে কালো রঙের ছোঁয়া লেগেছে, কিন্তু মেঘ তাদের ডেকেছে। মাঠ থেকে ফিরে এসেছে জোনাকির মামা দেলোয়ার হোসেন, তাকেও ডাকা হয়েছে। সাথে ডাকা হয়েছে জোনাকির মেজ মামি, ছোট মামি ও মামাদের। সবাই জোনাকির ঘরে বসে ফুসুর ফাসুর করছে। শুধুমাত্র কথা নেই হেনা বেগম, জাহানারা বেগম এবং দেলোয়ার হোসেনের মুখে। তাদের কপালে চিন্তার ভাঁজ। এমন চিন্তার মাঝে মেঘের জোনাকি ঘরে আসে। মেঘের হাতে তার লাগেজ। জোনাকি নিজের মায়ের পাশে দাঁড়াতে হেনা জানতে চাইলেন, কিরে, সবাইকে জামাই বাবা ডেকেছে কেন? আমি নিজেও জানি না মা, আমায় বললো সবাইকে ডাকতে। সবাইকে ডেকে নিয়ে তার কাছে গেলেই দেখলাম সে লাগেজের চেন আটকাচ্ছে। লাগেজ তো আমার ঘরে ছিল, সেটা বারান্দায় গেল কি করে? আর জামাই তো নিয়ে গেল, আমিই তো দেখলাম। কথাটা বলে উঠল জাহানারা বেগম। জোনাকি, ওদের সুফি সুফি কথার মাঝেই মেঘ ডেকে উঠল জোনাকিকে। এদিকে আসো। মেঘ লাগেজের চেন খুলে সেখান থেকে একটা ছোট বক্স বের করলো, জোনাকির হাতে দিয়ে বলল, এটা আন্টিকে দিয়ে আসো। কি আছে এতে? আস্তে আস্তে বলল। তাকে দাও, সেই খুলে দেখুক কি আছে এতে। তার জামাই কি এনেছে তার জন্য। যাও। জোনাকি বক্সটা হাতে নিয়ে মায়ের সামনে এগিয়ে গেল, মায়ের হাতে দিল। হেনা বেগম হাতে নিয়ে বলল, কি আছে এতে? খুলে দেখো। হেনা বেগম বক্সটা খুলতে দেখা গেল একটা ছোট্ট নাকফুল, এবং সেটা হীরার। নাকফুল দেখে চমকে উঠল সে। আলো রে, এটা তো নাকফুল, তাও আবার হীরার। মায়ের কথা শুনে চমকে উঠল জোনাকি, কিন্তু সবার সামনে সেটা আর প্রকাশ করলো না। মায়ের হাতটা শক্ত করে ধরে বলল, তোমার সেই নাকফুল তো ফিরে পাবে না, তাই এটা। কিন্তু মা, এসব পড়ার কি আর এখন বয়স আছে? কে বলল বয়স নেই? মনে রাখবেন আন্টি, মনের শান্তিই হলো বড় শান্তি। সেখানে বয়সের কোনো অধিকার নেই বাধা দেওয়ার। আপনার ছেলে আপনায় দিয়েছে, সেখানে বয়স কেন আটকাবে? তারপর মেঘ আস্তে আস্তে লাগেজ থেকে সবার জন্য আনা জিনিসগুলো বের করলো। সবগুলো জোনাকির হাতে দিয়ে সবাইকে দেওয়ালো। জোনাকিও খুব সুন্দরভাবে সবার হাতে তুলে দিল। সে এমন ভাব করলো যেন কেউ বুঝতে না পারে সে এই গিফটের বিষয়ে কিছু জানতো না। সবার জন্য মেঘ তাদের স্বপ্নের জিনিসগুলো এনেছে। জাহানারা বেগমের জন্য একটা নীল শাড়ি, তার না পাওয়া সব থেকে আফসোস একটা নীল শাড়ি। অভাবে তাড়না সে স্বপ্ন সে ভুলে গেছে অনেক আগেই। একদিন বলেছিল জোনাকিকে, সেই বোধহয় মেঘকে বলেছে। খুশিতে ডগমগ হয়ে গেল জাহানারা বেগমের মুখ। দেওয়ালার হোসেনের জন্য একটা সাউন্ড বক্স,
তার ইচ্ছে ছিল গান গজল শুনবে এমন একটা জিনিসের, কিন্তু যখন কেনার সামর্থ্য ছিল না তখন বাড়িতে কারেন্ট ছিল না, তাই আর কেনা হলো না। এখন বাড়িতে কারেন্ট থাকলেও এই বয়সে এসে ছেলে মানুষই করা মানায় না। এরকম সবারই জন্য কিছু না কিছু নিয়ে এসেছে। সব বাচ্চাদের জন্য চকলেট, কেক, রং পেন্সিল, গল্পের বই, আরও অনেক কিছু। সবার মুখে লেগেছিল হাসি। সে হাসিতে কোনো স্বার্থ নেই, সেই হাসিতে লেগেছিল প্রাপ্তি। সবাই যেতে জোনাকি বলল, কিছু কথা আছে, খাল পাড়ে চলুন। চলো, জোয়ারের পানিতে ডুবে আছে খালের পাড়। বাতাসের তীব্র চাপটায় পানিতে শব্দ হচ্ছে চলচলাৎ। দেখতে ভীষণ মিষ্টি লাগছে। কিছু বনফুলের গন্ধ মৌ মৌ করছে চারিপাশ। দূর থেকে ভেসে আসছে শেয়ালের হাঁক। এমন ভালো লাগা হয়তো আর কখনো লাগেনি মেঘের। ভালো লাগা বুঝি এভাবেই ধরা দেয়। নেওয়ার মাঝে মেঘ তৃপ্তি দেখেছে, এই তৃপ্তির সাথে সে প্রথম পরিচিত। কিন্তু তার এত ভালো লাগছে সে বোঝাতে পারবে না। জোনাকি তাকে খালপাড়ে আসতে বলল, সে এখনও আসেনি। কখন সে আসে জানে না। একটা বেঞ্চি পাতা সেখানেই বসলো। এসব কি? কোন সব? সবাইকে গিফট দেওয়া? তাতে কি হয়েছে? আমি তাদের জামাই, আমি তাদের গিফট দিতে পারি না? কেন পারেন না? 100 বার পারেন, 1000 বার পারেন, কিন্তু যে গিফটগুলো দিলেন সেগুলোর কথা তো আপনার জানার কথা নয়। তাহলে? আমি তখন তোমায় বলেছিলাম, তোমার কিছু গোপন কথা আমি পড়ে ফেলেছি, সরি। তার মানে আপনি আমার ডায়েরি পড়েছেন? হুম। আল্লাহ, কখন? সেদিন রাতে, যেদিন তুমি ছাদে গিয়েছিলে। ভয় নেই, শুধু তোমার পরিবারের আবদারের পাতাটা পড়েছি, অন্য কোনো পাতা পড়িনি। ও সময় তোমার পার্সোনাল, তাই পড়ার জন্য পার্সোনাল মানুষ হওয়া দরকার। আমি এখনও তোমার ভিতরের মানুষটা হতে পারিনি। আমি তোমার ডায়েরি পড়ে তোমার মনের মতো হতে চাই না, আমি তোমার মতো করে তোমার মনের মতো হতে চাই। কৌতূহল থেকে উপরের পাতাটা পড়ে ফেলেছি, সরি। জোনাকি একটি দীর্ঘশ্বাস ফেলে মেঘের পাশে বসলো। মাঝে অনেকটা ফাঁকা রেখে বলল, মাটিতে চোখ রেখে বলতে রইল, আমার নানু কিছু রেখে যেতে পারেনি মায়ের জন্য, একটা নাকফুল ছাড়া। মায়ের খুব পছন্দ ছিল নাকফুলটা। কিছু দিয়ে নাকফুলটা আঁকলিয়ে রাখতো। মায়ের নাকফুল মেয়ে পড়লে দুঃখ ছাড়ে না, এটার কুসংস্কার তবুও মা মেনেছিল। নাকফুলটা আমার জন্য রেখে দিয়েছিল। মায়ের আরও গহনা বাবা বিক্রি করেছিল, কিন্তু নাকফুলটা বিক্রি করায় মা খুব কষ্ট পেয়েছে। এমনকি মা 2 দিন কষ্টে মুখে ভাতও তোলেনি। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম, মাকে আমি একটা নাকফুল কিনে দিব, কিন্তু আপনি সে আশাটা পূরণ করতে দিলেন না। আমি দেওয়া তুমি দেওয়া কি আলাদা জোনাকি? মানছি তুমি আমায় মেনে নিতে পারছো না, কিন্তু এমন তো নয় তুমি আমায় ছেড়ে দিবে। আল্লাহ যদি চান সব ঠিক হলেই তো আমি তুমি আমরা হব। তাহলে এত দ্বিধা কেন? সে আপনি বুঝবেন না, আমি বুঝতে চাইও না। আমি চাই আমার সাথে জড়িয়ে থাকা মানুষগুলো ভালো থাকুক, বেশ এতটুকুই। মেঘের এমন কথায় আর জোনাকি খুঁজে পেল না কোনো কথা, তাই সে চুপ করেই আছে। কিছুক্ষণ দুজনে চুপচাপ বসে রইল। নীরবতা কাটিয়ে মেঘ বলল, আন্টি আঙ্কেল আলাদা কেন ছিলেন জোনাকি? জোনাকি অবাক হলেন না এমন প্রশ্নে। সে খুব স্বাভাবিকভাবে উত্তর দিল, বাবা ব্যবসায় অনেক লস করে, দেনা হয়ে যায় বাজারে, নিজের সব কিছু বিক্রি করে ধার দেনা শোধ করে, তারপর আর ঘুরে দাঁড়ায়নি। সারাদিন পাড়ায় বাজার দোকানে ঘোরাঘুরি করত। দাদা ভাবলেন বিয়ে দিলে যদি ভালো হয়, কিন্তু ভালো হওয়ার বদলে দিনকে দিন খারাপ হতে রইল। নিজের দাদা সব কিছু বিক্রি করে নেশা করত। মা অনেক চেষ্টা করা পারেনি তাকে ফেরাতে। একসময় বাবা মায়ের গহনা নিয়েও বিক্রি করে দেয়। মামাদের একমাত্র বোন ছিল মা, তাই আমার 3 বছরের সময় মাকে নিয়ে এলো তারা। কিন্তু তখন সময় গড়িয়ে অনেক দূর এগিয়ে গেছে, মার বাবার সংসারে ফিরে যায়নি। মামার কথা ছিল যে বয়সে স্বামীর সঙ্গ দরকার ছিল তার বোনের, তখনই যখন পেল না, তাহলে আর ফিরে কি লাভ? কিন্তু বাবা আমাকে খুব ভালোবাসতেন। মায়ের সাথে যা হয়েছে তা আমি নিজের চোখে দেখিনি, তাই উপলব্ধি করতে পারিনি। বাবার প্রতি আমার কোনো রাগ কিংবা ক্ষোভ ছিল না, তাই এজন্য মা বাবাকে ছেড়ে চলে আসতো না আমার মনে হয়। আমি জানতে চাইনি, একদিন জিজ্ঞেস করছিলাম, শুধু বলেছিল মায়ের খুব দামি জিনিসটা বাবা নষ্ট করে দিয়েছে, কিন্তু সেটা কি বলেনি। কিছু অজানা প্রশ্নের উত্তর অজানাই থাক, এতে হয়তো সবারই ভালো। সামনে এগিয়ে যাওয়ার জন্য কখনো কখনো অতীত ভুলে যেতে হয়। মনে রেখো, যা পাওনি তা তোমার নয়, যা পেয়েছো তা তোমারই ছিল আর সেটা হারায়নি। সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। টিনের সালে জমজমিয়ে বৃষ্টি নেমে এলো আকাশ থেকে। দমকা হাওয়ায় জানালার পর্দা উঠতে রইল। হাওয়ার বেগে একটু বেশি হতে বাড়ি খেতে রইল জানালা। শব্দ হলো দড়াম দড়াম। হালকা শীত শীত সাথে তীব্র শব্দে ঘুম ছুটে গেল জোনাকির। তখনই বিজলি চমকে উঠতে তার আলোয় কিছু সময়ের জন্য সব পরিষ্কার দেখা গেল। সবটা পরিষ্কার হতে জোনাকি বুঝতে পারলো পাশে মেঘ নেই। ফোনের ফ্ল্যাশ লাইট চালিয়ে আগে জানালা বন্ধ করলো। তারপর বারান্দা থেকে শুরু করে পুরো ঘরে খুঁজলো মেঘকে, কিন্তু মেঘ কোথাও নেই।
বাকি দেখা দুটো রুম, এক রুমে জোনাকির মা, অন্য রুমে মামা মামি। কিন্তু ওদের ঘরে মেঘে যাওয়ার কথা নয় বা যাবেও না। তাহলে গেল কোথায়? বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সাথে বাতাস আর বিজলি। এই ভয়াবহ সময়ে কোথায় মেঘ? কোনো রকম নিজেকে সামলে বড় ঘর থেকে বেরিয়ে দরজার কাছে এগিয়ে গেল। এ কি, সদর দরজা তো খোলা। সদর দরজার সামনে বড় ঘর, যে ঘরে অতীত মেহমানরা বসে গল্প করে। জোনাকির মা এবং মামা মামি থাকেন উপরের পাটাতন, কিন্তু সেখানে এই ধরনের বস্তা ছাড়া কিছুই নেই। তাহলে কি লোকটাই বৃষ্টিতে বাহিরে আছে? এই কথা ভেবে জোনাকির কেন জানি ভয় হতে লাগলো। কিছুটা এগিয়ে যেতে দেখলো খালপাড়ে কারো উপস্থিতি। নিজের এলাকাটায় ভয় কম, কৌতূহলে বেশি ছিল জোনাকির। পিছন থেকে যতটা বুঝলো এটা মেঘ। কোনো রকম হাঁটার গতি বাড়িয়ে সামনে এগিয়ে এলো জোনাকি। কিছুটা সামনে আসতে পুরোপুরি শিওর হলো সে, হ্যাঁ, দাঁড়িয়ে থাকা মানুষটা মেঘ। মেঘের একদম কাছাকাছি গিয়ে মেঘের পিঠে হাত দিল। হঠাৎই পিঠে কারো স্পর্শ পেয়ে মেঘ ঘুরে তাকালো, কিন্তু সে চমকায়নি। খুব স্বাভাবিকভাবে জোনাকির দিকে তাকিয়ে আবারও মুখ ফিরিয়ে খালের পানিতে তাকালো। বড় বড় গোল বৃদ্ধির মতো আকার হয়ে প্রতিটা ফোঁটা নদীর পানিতে মিশে যাচ্ছে। বোঝাই যাবে না কোনটা নদীর পানি কোনটা বৃষ্টির। এমন অপরূপ দৃশ্য দেখতে ব্যস্ত মেঘ। ওদিকে জ্বরের বেগ কমার বদলে বাড়তে রইল। মেঘের কোনো ভাবান্তর না দেখে জোনাকি বলল, এভাবে বৃষ্টিতে ভিজছেন কেন? ঠান্ডা লেগে যাবে তো। আর কখন এলেন এখানে? কোনো সমস্যা? কিন্তু মেঘ বলতে পারল, অনেক বড় সমস্যা, আর সেই সমস্যার সমাধান একমাত্র তুমি। কোনো রকম নিজেকে সামলে বলল, ভালো লাগছিল না তো, তাই এখানে এসেছিলাম। কিন্তু কখন বৃষ্টি এলো বুঝতে পারিনি। সেটা তো বুঝলাম, কিন্তু বৃষ্টি দেখে ঘরে যাননি কেন? দেখুন তো কিভাবে ভিজে গেছেন। যাক, বাদ দিন, চলুন ভিতরে চলুন, কাপড় পাল্টে নিন। তুমি ঘরে যাও, আমি আরও কিছুক্ষণ থাকবো। কেন বুঝতে পারছেন না? এতদিন আপনি অন্য দেশে ছিলেন, হঠাৎ এখন বৃষ্টিতে ভিজলে অসুখ হবে। আমেরিকাও কিন্তু বৃষ্টি হয় জানি, কিন্তু সেই বৃষ্টিতে ভেজার কোনো গতি থাকে না। শীতকালেও বৃষ্টি, আর এবার জ্যৈষ্ঠ মাসের আম কাঁঠাল পাকার গরমে একটু বৃষ্টিতে ভিজলে হাসি কাশি শুরু হয়। সেখানে শীতকালে বৃষ্টি, আল্লাহ মাফ করো। চলুন চলুন, কথাটা বলেই মেঘের হাত ধরে টেনে বাড়িতে নিয়ে গেল। ঘরে গিয়ে নিয়ে লাগেজ থেকে জামা কাপড় বের করে দিয়ে ঘরের দিকে এগিয়ে গেল জোনাকি। কিছুক্ষণ পরে ফিরে এলো সর্ষের তেল নিয়ে। মেঘের সামনে এগিয়ে দিয়ে বলল, হাতে পায়ে বুকে এবং মাথায় দিন। জোনাকির কথায় কোনো কথা বলল না মেঘ। সে চুপচাপ সেটাই করলো যেটা জোনাকি বলল। কিন্তু জোনাকি যখন বলল, এবার ঘরে চলুন। আমি তোমার ঘরে যাব না জোনাকি। মেঘের কথায় অনেকটাই অবাক হলো জোনাকি। কোনো রকম নিজেকে সামলে নিয়ে বলল, কেন, কোথায় আর ঘুমাবেন? একটা চাপা দীর্ঘশ্বাস লুকিয়ে মেঘ বলল, বড় করে, এখানে অনেক বড় একটা বিছানা পাতা আছে। যদিও বাতাসে বিছানায় কিছু ময়লা পড়েছে, সমস্যা নেই, ঝাড় দিলে সব কিছু পরিষ্কার হয়ে যাবে। তুমি শুধু মশারিটা টাঙিয়ে দাও। আমি মশারি টাঙাতে পারি না। মেঘের এমন কথায় জোনাকি কি বলবে খুঁজে পেল না। যখন অতীত মেহমানের বেশি চাপ হয় তখন ঘুমাতে দেওয়ায় সমস্যা হয়, তাই তার মামা বড় করে একটা বিছানা পেতে রেখেছে। বেশি মেহমান হলে সেখানেই ঘুমায়। কিন্তু মেঘ হঠাৎ ওখানে কেন ঘুমাতে চাইছে? কিন্তু জোনাকিকে থামিয়ে মেঘ বলল, প্লিজ প্রশ্ন করো না, মাথাটা ধরেছে, বৃষ্টিতে হয়তো একটু বেশি ভেজা হয়ে গেছে। জোনাকি সেও আর কিছু বলতে পারল না, তাই চুপচাপ বিছানা পরিষ্কার করে দিয়ে মশারি টাঙিয়ে দিল। মেঘ বিছানার দিকে এগিয়ে গিয়ে পিছনে ফিরে বলল, প্লিজ জোনাকি, এরপর থেকে ঘুমানোর আগে কাঁথা গায়ে দিয়ে ঘুমিও। তোমার উন্মুক্ত বুক আর পেট দেখে আমি সবসময় নিজেকে না সামলেও রাখতে পারি। আফটার অল আমি পুরুষ মানুষ। বড্ড এলোমেলো লাগছিল তোমাকে দেখে, তাই পাগলের মতো ছুটে গিয়েছিলাম বাহিরে। কারণ কন্ট্রোলটা বড্ড বেসামাল, তাকে খানিকের জন্য বেঁধে রাখা যায়, আটকে নয়। ভেবো না আমি তোমাকে লজ্জা দিতে এই কথাগুলো বলেছি। আমার দ্বারা যেন তোমার কোনো ক্ষতি না হয় তার জন্য সাবধানে থাকতে বলেছি। আমি যত অপরাধ করেছি তার ক্ষমা পাবো কিনা আমি জানি না, নতুন করে আর কোনো অপরাধ করতে চাই না, তাই প্লিজ। কথাগুলো বলে মেঘ শুয়ে পড়লো কাঁথা মুড়ি দিয়ে। সে এখন মুখোমুখি হতে চায় না জোনাকির। মনটা এমনিই বিষিয়ে আছে, আর বিষিয়ে দেওয়ার মানে নেই। নিজের ঘরে ফিরে যাচ্ছিল জোনাকি। মেঘের কথায় থমকে দাঁড়িয়েছিল সে, কিন্তু মেঘের কথাগুলো শুনে পুরো বরফের মতো জমে উঠেছে। ঘুমের মধ্যে এলোমেলো হয়ে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু কোনো পুরুষের মুখে তার এলোমেলো হয়ে থাকাটা শোনাটা কতটা লজ্জার তাই প্রথম বুঝলো। পিছন ফিরার ইচ্ছে হলো না মেঘের চোখে চোখ রাখার। এই মুহূর্তে ঘরে যেতে পারলেই সে বাঁচে, তাই দৌড়ে ঘরে চলে এলো।
আলোয় আলোকিত হয়েছে বাড়ি। বাড়ির ছোট ছেলের বিয়ে বলে কথা। আলতাফ হোসেন কোনো ছেলের বিয়েতে কমতি রাখেনি, আর নিজের ছেলের বেলায় তো কোনো কথাই নেই। আর তার সাথে যোগ হয়েছে ওরা 3 ভাই, তাই এত এলাহি কাণ্ড। বাড়ির প্রতিটা মানুষের চোখে মুখে আনন্দ। গোপনে আঁচল গুজে বাড়ির মেয়ে বউরা কাজ করছে, সাথে পুরুষেরা। হলুদের অনুষ্ঠানের জন্য সাজানো হয়েছে স্টেজ, সেখানে সব পুরুষেরা ঘিরে বসে আছে। বাড়ির মেয়ে বউরা হলুদ বাটার ওখানেই হাসি তামাশা মেটে আসে। বিয়ের 1 সপ্তাহের জন্য কাজের লোক রাখা হয়েছে রান্নার জন্য। বৌভাতের অনুষ্ঠানের জন্য তো বাবুর্চি আছে। সব কিছু গুছানো হতে আলিফকে নিয়ে আসা হলো স্টেজে। বর্ষা গালে হলুদের ছোঁয়া পেতে চকচক করে উঠল তার মুখ। আলিফকে হলুদ লাগানো শেষ হতেই সবাই সবাইকে হলুদ মাখাতে ব্যস্ত। শাপলাকে দৌড় করাচ্ছে রূপ হলুদ দেবে বলে। শাপলা চারদিকে ছুটছে সে হলুদ মাখবে না বলে, কিন্তু রূপ তার হাতের হলুদ মাখিয়েই ছাড়বে। ওদের ছুটাছুটি দেখে সবাই হাসাহাসি করছে। হাসতে হাসতে জোনাকির চোখ পড়ল মেঘের উপর। মেঘের ঠোঁটেও তখন হাসি। সে হাসিতে যে কেউ গায়েল হতে পারে। কি সুন্দর সে হাসি! হাসলে থুতনি বাঘ হয়ে যায়। এই প্রথম জোনাকি গায়েল হলো থুতনির বাঘ হওয়া দেখে। সেদিনের রাতের পর মেঘ খুব কম জোনাকির সামনে এসেছে। কোনো প্রয়োজন ছাড়া কথা বলেনি। লজ্জায় জোনাকিও কিছু বলতে পারেনি মেঘকে। পুরো একটা দিন গ্রামে থেকে তারা শহরে ফিরে এসেছে। 2-1টা কথা চোখাচোখি হয়েছে যা। এবার হলো তাদের চোখাচোখি। জোনাকি যখন মেঘের হাসি দেখতে ব্যস্ত, তখন মেঘ হঠাৎ জোনাকির দিকে তাকালো। দুজনের চোখাচোখি হয়ে যায়। দুজনের চোখ সরিয়ে নিয়ে সামনে তাকালো। সফল হলো শাপলাকে হলুদ মাখাতে। তার মুখে বিশ্বজয়ের হাসি। শাপলা চুপসে যাওয়া মুখখানা দেখে সবাই আরেক দফা হেসে দিল। এমন হাসি তামাশার মাঝে শেষ হলো হলুদ অনুষ্ঠান। মেঘ ঘরে এসে ওয়াশরুমের দিকে পা বাড়ালো, কিন্তু দরজা ভিতর থেকে লক করা। মেঘের বুঝতে বাকি নেই ভিতরে গিয়ে খুব ক্লান্ত লাগছে, শরীরটা ব্যথাও করছে, তাই কোনো রকম এসে বিছানায় গা এলিয়ে দিল। কিছুক্ষণের মাঝে ঘুম নেমে এলো তার চোখে। হঠাৎ চোখে মুখে পানি পড়তে চমকে চোখ খুলল মেঘ। চোখ খুলতে সদ্য গোসল করা জোনাকের মুখটা দেখতে পেল। চুল থেকে ভেসে আসছে শ্যাম্পুর সুগন্ধ। হঠাৎ করে মেঘ ঘুরে চলে যায়। এভাবে পুরুষের দিকে কোনো নারী এগিয়ে গেলে কোনো পুরুষের সাথ দিয়েছে তাকে ফিরে দেওয়ার। হেঁচকা টান দিয়ে জোনাকিকে মেঘের বুকে টেনে নিল। মেঘের হঠাৎ আক্রমণে জোনাকি ভয় পেয়ে যায়। তার জ্বর এসেছে কিনা দেখতে। যখনই সে হাতটা বাড়াবে তখনই মেঘ চোখ খুলে তাকালো। জোনাকির আর সাহস হলো না বাড়ানো হাতটা আরও একটু বাড়ানোর, কিন্তু হঠাৎই মেঘ তাকে টান দিয়ে বুকে টেনে নিতেই তার সমস্ত ভাবনা উল্টে পাল্টে গেল। সে চেয়েও যেন মেঘের থেকে নিজেকে ছাড়াতে পারছে না। একেই বুঝি বলে স্বামী স্ত্রীর সম্পর্ক। জোনাকির ভাবনার মাঝে মেঘ জোনাকির গাড়ের চুলের মাঝে নাক ডোবালো। হামলে নিতে রইল জোনাকির চুলের সৌরভ। জোনাকি নেশা আরও গায়ে হতে জোনাকির কপালে ঠোঁট ছোয়ালো মেঘ। জোনাকি কাঁপছে দেখে মেঘ নিজের হুঁশে এলো। কোনো রকম জোনাকিকে ছেড়ে দিয়ে সে উঠে দাঁড়ালো। একটু আগের ঘটনার জন্য তার আফসোস হতে রইল। যত সে নিজেকে কন্ট্রোল করতে চাইছে ততই যেন জোনাকির নেশায় মাতাল হয়ে যাচ্ছে। কি ভাবলো জোনাকি? রাগের মাথায় মেঘ দেওয়ালে আঘাত করলো। দুপ করে শব্দ হতে জোনাকি আবারও কেঁপে ওঠে। মেঘ তৎক্ষণাৎ ঘর থেকে বেরিয়ে যায়। কিছুটা পথ যেতে দাঁড়িয়ে পড়ল। জোনাকির দিকে না তাকিয়ে বলল, বলেছিলাম এভাবে আমার সামনে এসো না, তবুও কেন কথা শুনছো না জোনাকি? আমাকে এভাবে তোমার কাছে অপরাধী বানিও না। আমি তোমার চোখে আমার জন্য ভালোবাসা দেখতে পারলেও আমার জন্য ঘৃণা দেখতে পারবো না। তাই দোহাই তোমার, এভাবে আর কখনো সামনে এসো না। কথাগুলো বলে মেঘ গটগট করে বেরিয়ে যায়। জোনাকি তখনও বিছানার এক কোণে ঘাপটি মেরে বসে আছে। সেও তো ইচ্ছে করে তার সামনে যায়নি। জ্বর এসেছে কিনা সেটাই দেখতে গিয়েছে। কে জানতো এমন হবে? হঠাৎই জোনাকি নিজের কপালে হাত রাখলো। চোখ বুজে অনুভব করতে রইল স্বামীর প্রথম ছোঁয়া। ভুলবশত ছোঁয়াটা মেঘ দিলেও সেই ছোঁয়ায় ভালোবাসা ছিল। ভালোই বুঝতে পারলো জোনাকি মানুষটা সত্যিই তাকে ভালোবাসতে শুরু করেছে। কিন্তু এত সহজে কি আর সব মেনে নেওয়া সম্ভব? 7টা বছর তো কম সময় নয়। সিঁড়ি বেয়ে ছাদের উদ্দেশ্যে হাসছে মেঘ। নতুন বর বউ নিয়ে সবাই ছাদে আড্ডা দিচ্ছে। সে বরযাত্রী নিয়ে বাড়ি ফিরে এক বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিল। সবাই ছাদে আড্ডা দিচ্ছে। হাত ঘড়িটা সামনে তুলে ধরতে দেখলো সময় 12:15। গেছে সকাল থেকে। জোনাকিকে অনেক অ্যাভয়েড করছে সে। সারা জীবন জানতো কেউ অ্যাভয়েড করলে বেশি কষ্ট হয়, কিন্তু সে জানাকে ভুল প্রমাণ করে দিয়ে সে বুঝলো কাউকে অ্যাভয়েড করা বেশি কষ্টের যখন মানুষটা একান্ত নিজের হয়। সিঁড়িতে পা রাখতে জোনাকির উত্তেজিত কণ্ঠ শুনতে পেল। কানটা খাড়া করে শোনার চেষ্টা করলো। যখন বুঝতে পারলো তখন খুব অবাক হলো। বড় ভাইয়ের ঘর থেকে জোনাকি মণিবাবিদের রুমে কি করছে, তাও এই সময়ে? ছাদের দিকে এগিয়ে যাওয়া পাটা পিছিয়ে মণিদের রুমে পা বাড়ালো। দরজার সামনে দাঁড়াতে জোনাকির কণ্ঠ আবারও শুনতে পেল।
বড় ভাই, আপনি কিছুতে একজন মায়ের অনুমতি ছাড়া একটা বাচ্চাকে নষ্ট করতে পারেন না। এটা আইন বা ইসলাম কোনোটাই মানবে না। আমাদের ইসলামে বাচ্চা নষ্ট করা পুরোপুরি হারাম। আর আপনি কেন ভাবিকে বারবার জোর করছেন বাচ্চা নষ্ট করার জন্য? বাচ্চাটা ভাবির একার নয়, আপনারও। তাহলে এই বাচ্চা আমি চাই না। আপনি চাওয়া না চাওয়ার কে? আমি এ বাচ্চার বাবা। ঠিক তাই। তাই তো সে পৃথিবীর মুখ দেখার আগে তাকে মেরে ফেলতে চাইছেন, তাই না? জোনাকি, তুমি আমাদের মাঝে কথা বলো না। তুমি বাহিরের মানুষ হয়ে আমাদের মাঝে কথা বলতে পারো না। আমি বাহিরের মানুষ ভাইয়া? হ্যাঁ, বাহিরের মানুষ। আজ আমার ভাই ডিভোর্স দিলে কাল এই বাড়ি থেকে তোমায় বেরিয়ে যেতে হবে। ভুলে যেও না। পলাশের কথায় চমকে উঠল জোনাকি। মনি খাটের কোণে বসে আছে, তার চোখে ভেসে যাচ্ছে নোনা পানিতে। পলাশের এমন কথায় তার কষ্ট আরও কয়েক গুণ বেড়ে গেল। তার হয়ে কথা বলার জন্যই তো জোনাকিকে পলাশ এত বড় কথা বলল। ঠিক আছে, এই বাচ্চা নিয়ে সমস্যা তাহলে এই বাচ্চাই থাকবে না। বসা থেকে উঠে দাঁড়ালো মনি। চোখের পানি মুছতে আরও এক ফোঁটা গড়িয়ে পড়ল সে। এবার আর সে পানি মুছল না, পলাশের উদ্দেশ্যে বলল, সমস্যা তো এই বাচ্চা নিয়ে। ঠিক আছে, আমি নষ্ট করে দিব এই বাচ্চা, তবুও তুমি জোনাকিকে কিছু বলো না। এই কথা মেঘ শুনলে খুব কষ্ট পাবে। সে এটা মেনে নিতে পারবে না। তার ভাই তার স্ত্রীকে এই কথা বলছে। স্ত্রী মাই পুট। যদি স্ত্রী বলেই মানত তাহলে বিয়ের রাতে পালিয়ে যেত না। পলাশ আর কোনো কথা খুঁজে পেল না মনি। অসহায় চোখে জোনাকির দিকে তাকালো। জোনাকি নিজের চোখের পানি লুকিয়ে ঘর ছেড়ে যেতে নিল। হ্যাঁ, সত্যি তো, আজ মেঘ যদি তাকে ডিভোর্স দেয়, কী সূত্র ধরে এই বাড়িতে থাকবে? তার উচিত হয়নি এতটা রিয়েক্ট করা। কোনো রকম নিজের কষ্ট চাপিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। কিন্তু দরজায় মেঘকে দেখে তার কষ্ট যেন কয়েক গুণ বেড়ে যায়। কান্নাগুলো দলা পাকিয়ে আসছে। কেমন একটা আওয়াজ হলো। সে কোনো রকম মেঘকে পাশ কাটিয়ে যেতে নিলে মেঘ আঁকড়ে ধরল জোনাকির হাত। হেঁচকা টান দিয়ে নিজের বাহুতে টেনে নিল। তারপরে এগিয়ে গেল ভাইয়ের সামনে। হঠাৎ মেঘের উপস্থিতি দেখে বরকে গেল পলাশ। তারপর ভাইয়ের উদ্দেশ্যে বলল, আমার পাশে দাঁড়িয়ে থাকা মানুষটাকে জানিস ভাইয়া? সে আমার স্ত্রী, আমার সুখ দুঃখের সাথী, আমার বাপ আজরের অংশ, দীর্ঘ সময়ের অপেক্ষা করা জীবন সঙ্গী। তাকে সম্মান করতে না পারিস কিন্তু অসম্মান করবি না। অন্যায় করেছি আমি, তাই ফিরে এসেছি। যদি ডিভোর্স দিতে আসতাম তাহলে তো বাড়ির প্রতিটা মানুষ জানে আমি সব নতুন করে শুরু করব। জানিস না বলে এত বড় একটা কথা আমার স্ত্রীকে বলার সাহস পেলি। বাকি রইল অনাগত সন্তানের কথা। তুই কে তাকে মেরে ফেলার? তুই তাকে 10 মাস গর্ভে নিবি নাকি মৃত্যু যন্ত্রণা সহ্য করে জন্ম দিবি? একটা সন্তান কি পৃথিবীর মুখ দেখাতে আল্লাহর হুকুম রহমত আর একজন মায়ের প্রয়োজন। হ্যাঁ, একজন বাবারও প্রয়োজন। মায়ের যদি 95% দরকার তাহলে বাবার 5%। তোর নাকি ভাবির? আরে সন্তান জন্ম দিতে ভাবির সমস্যা হবে তো তোর না। 5 মাস মুখে ভাবি খাবার তুলতে পারবে না, 10টা মাস নিজের ইচ্ছে মতো ঘুমাতে পারবে না। 5 মাসটা নিচু হতে কষ্ট হবে, হাত পায়ে পানি এসে বিচ্ছিরি দেখাবে। সবশেষে মৃত্যু দুয়া থেকে ফিরে মা হবে। এখানে অবদান কার বেশি, তোর না ভাবির? তাহলে তুই কেন অধিকারে বাচ্চা নষ্ট করার কথা বলিস? আর রইল বাকি তোর আসল সমস্যা। তুই না বললো, আমি বুঝতে পেরেছি তোর মতিগতি দেখে। সে এখনও কারো দায়িত্ব নেয়নি, তাই তার মাঝে কোনো ক্লান্তি নেই। সে কারো খাবারের খবর নেয় না, তাই তার শরীর এত ফিট। তোর পরিবারে তো সন্তানের নিয়মিত খাবারের দায়িত্ব ভাবির কাঁধে, তাই তো সে নিজের খাবার খাওয়ার কথাই ভুলে যায়। সংসারের জন্য খেটে খুঁটে মরছে, তার চেহারায় উজ্জ্বলতা হারিয়ে গেছে। তোর সন্তানকে জন্ম দিতে গিয়ে নিজের শরীরের অর্ধেক এনার্জি নষ্ট করেছে। তাহলে ভেবে দেখতো, ভাবির এই অনুভূতির জন্য কে দায়ী, সে নাকি তুই? ভেবে বলিস। ভেবে যদি কোনো সঠিক উত্তর পেলে আমায় জানাস। যদি উত্তরটা যুক্তিপূর্ণ হয়, আমি নিজে দাঁড়িয়ে তোর অফিস কলিগের বিয়ে দিব। আমার স্ত্রী আর পরিবারের দায়িত্ব আমি নিতে পারবো। আর আমার পরিবারের মধ্যে ভাবিও আছে। চলো ভাবি। মেঘ দুহাতে দুই রমণীকে টেনে নিয়ে এলো। একটু আগেও তাদের চোখে পানির ছোঁয়া ছিল, এখন সে চোখে একরাশ মুগ্ধতা। এই জন্যই বুঝি বলে, যে কথা বলতে জানে সে কথা বলাতেও জানে, শুধু সময়ের অপেক্ষা। কারণ সময় যখন কথা বলে বাকি সবাই সেখানে কলাগাছ হয়ে পড়ে থাকে। মেঘের রুমের সামনে এসে দুজনের হাত আগলা করে দিল মেঘ। বাড়িতে একটা খুশির অনুষ্ঠান চলছে। আমি চাই না তোমাদের বিষাদ ভরা মুখ দেখে কেউ প্রশ্ন করুক। নিজেদের স্থির করে ছাদে এসো। আর হ্যাঁ, অবশ্যই মুখে হাসি নিয়ে আসবে, কারণ ওই ঠোঁটের আসল সৌন্দর্য হচ্ছে হাসি। আমি চাই না সেটা কখনো হারিয়ে যাক। আমি যাচ্ছি। মেঘ চলে যেতে একরাশ ভালো লাগা ঘিরে ধরল জোনাকিকে। মানুষটা দায়িত্ব নিতে শিখে গেছে, নিজের পরিবার, স্ত্রী এবং স্ত্রীর পরিবারের। এই তো ফেরার দিন গোপনে মামার হাতে 5,000 টাকা গুঁজে দিয়ে বলল, মামা এই টাকাটা জোনাকির হাতে দিয়ে বলবেন তার দেওরকে কোনো গিফট কিনে দিতে। আমার পরিবার এবং জোনাকি জানবে আপনি দিয়েছেন। তাহলে জোনাকি বড় মুখ করে বলতে পারবে সমস্যার জন্য তার পরিবার আসেনি তো কি হয়েছে, আত্মীয়দের পাওনা তাদের পাঠিয়ে দিয়েছে।
মেঘের এমন ব্যবহারে মুগ্ধ হয়েছে দেলোয়ার। তার চোখের পানি লুকিয়ে সে মেঘকে জড়িয়ে নিয়েছিল। মানুষটার মাঝে এত ভালো একটা সত্তা লুকিয়ে ছিল, অথচ সে নিজেই জানতো না। সত্যি মেঘ পাল্টে গেছে, তাই না জোনাকি? হঠাৎ মনির কথায় জোনাকি গোড় থেকে বেরিয়ে এলো। কোনো রকম নিজেকে সামলে বলল, হুম। তো ভিউয়ার্স, গল্পের এটা দ্বিতীয় অংশ পরবর্তী অংশে শেষ করে দেওয়া হবে। পরবর্তী পার্ট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।